আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হচ্ছে দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি। ড্রামাটিতে দেখানো হয়েছে অ্যাটিপিক্যাল ফ্যামিলির সকল মেম্বারই কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। কেউ উঠতে পারে, কেউ বা তার হ্যাপি মোমেন্ট দেখতে পারে পাস্টে, আবার কেউ ফিউচার দেখতে পারে। কিন্তু আধুনিক জীবনযাত্রার কারণে এই ফ্যামিলির সবাই তাদের সেই সুপার ন্যাচারাল পাওয়ারটিকে হারিয়ে ফেলে। এরপর সেই ফ্যামিলিতে আগমন ঘটে একটি মেয়ের, আর তারপর সব কিছুই পরিবর্তন হতে থাকে। তো এই নাটকটি দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন মুভি বা ড্রামা দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ড্রামাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2টো করে এপিসোড দেওয়ার। আর কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। পর্ব 11 শুরুতেই দেখানো হয় গুইজো ঠান্ডায় অস্থির হয়ে গেছে আর দোদাহি তার জন্য চা নিয়ে এসেছে। গুইজো বলে আসলেই তার বাতাসে অনেক বেশি ঠান্ডা লাগছে আর সে কিছুতেই কম্বলটি খুলতে চায় না। তখন দোদাহি এসে তার কম্বল টানাটানি করে সেখানে দুষ্টুমি করতে থাকে আর গুইজো তাকে জড়িয়ে ধরে। তখন দোদাহি বলে যে তুমি আর কখনো পাস্টে যাবে না আমাকে সেভ করতে। তখন গুইজো বলে কিন্তু আমি যদি পাস্টে না যাই তাহলে তোমাকে সেভ করতে পারবো না, আর আমার যত মেমোরি আছে পাস্টের সব ডিজাপিয়ার হয়ে যাবে, যেটা আমি চাই না। কিন্তু এখানে দোদাহি বলে আমি চাই না যে তুমি পাস্টে যাও, তুমি প্রেজেন্টে আমাকে নিয়ে সুখী হও প্লিজ। আর তখন গুইজো কিছু বলতেই যাবে, সে তার মুখ চেপে ধরে বলে যে না, কখনোই নয়। গুইজো বলে ঠিক আছে, আমি চেষ্টা করব না যেতে, আমি তোমার সাথে অনেক দিন থাকবো, আর আমি ততদিন থাকবো যতদিন না ইনায়ার বিয়ে হয়েছে, বেবি হয়েছে, এবং তার বেবিকে বিয়ে দিয়ে তারপরেই আমি মারা যাব, আপ টু 90 ইয়ার্স। এখন তো তুমি খুব খুশি না? এরপরে দোদাহি হাসতে থাকে তার কথায়, আর দোদাহি শুধু কৌশলে তার সেই নিকটি দেখার চেষ্টা করে, কারণ সে যে তাকে বাঁচিয়েছিল তার নেকে একটি কাটা দাগ থাকবে, কিন্তু এখানে গুইজোর নেকে কোনো দাগই ছিল না। গুইজো এই সুযোগে তাকে তখন কিস করতে থাকে, আর এইখানে সিনটি কাট করে আমাদের নিয়ে যাওয়া হয় পরদিন সকালে। গুইজো ঘুম থেকে উঠে রওনা দেয় একটি রেস্টুরেন্ট, এবং সেখানে গিয়ে দেখে দোদাহির মা এবং তার আঙ্কেল সেখানে খাবার খাচ্ছে। সে পাশের টেবিলে বসে পড়লে তার মা বলে তাহলে দোদাহি সত্যিই বেঁচে আছে এবং আমার ভয়ে সে আমাকে এড়িয়ে চলছে। তখন গুইজো বলে আপনার ভয় নয়, সে আসলে আমাকে বাঁচাতে চায়, সেই জন্য আমি দোদাহিকে বাঁচাতে গিয়ে মারা যাব, আর দোদাহি সেটা চায় না, সেই জন্য এই নাটক করেছে। দোদাহির মা তো এই কথা শুনে অবাক হয়ে যায়, বলে তুমি তাকে বাঁচাতে গিয়ে মারা যাবে, তারপরও তুমি তাকে বাঁচাবে? তখন সে বলে হ্যাঁ, এবং আমি চাই আমার মতো দোদাহির জন্য আর সবাই তাই করুক, আমি জেনে শুনেই মৃত্যুর মুখে ঝাঁপ দেব তাকে বাঁচাতে যেয়ে। এদিকে দোদাহির ঘুম ভেঙে গেছে, সে ঘুম থেকে উঠে দেখে তার পাশে গুইজো নাই। টেনশনে ধরপড় করে উঠে বাইরে গিয়ে দেখে গুইজো এসে হাজির। গুইজো তখন বলে পাশের দোকানে শুনলাম ফিশ স্যুপ খুব ভালো পাওয়া যায়, তাই তোমার জন্য ফিশ স্যুপ এনেছি। তাকে তো দেখে দোদাহি স্বস্তি পায়, বলে ওয়েলকাম ব্যাক। এরপরে দুইজন মিলে সাগর পাড়ে বসে মজাদার স্যান্ডউইচ খেতে থাকে, আর দোদাহি তখন বলে যে আমাদের মনে হয় এখন বাসায় ফেরা উচিত। গুইজো জিজ্ঞেস করে বাসার সবাই কি জানে? তখন দোদাহি বলে হ্যাঁ, সবাই বিষয়টা জানে। আর দোদাহি তার কাঁধে আবারও খেয়াল করে এবং গলাতে সেই দাগটি নেই দেখে স্বস্তি পায়, যেটা আসলে যে তাকে বাঁচিয়ে তার ছিল। তখন দোদাহি বলে শুধুমাত্র ইনায়া এই বিষয়টা এখনো জানে না, কিন্তু আমার মনে হয় তার কাছ থেকে কিছুই লুকানো সম্ভব নয়, কিছুদিনের মধ্যে সেই জেনে যাবে কারো না কারো চোখ দেখে। তখন গুইজো মন খারাপ করে যে বাসার সবাই যেহেতু জানে, শুধু সেই জানে না। বাসায় সিন কাট করে দেখানো হয় চলে এসেছে দোদাহি, তাকে দেখে তো সবাই অবাক, এবং গুইজিও এসেছে। এসে জিজ্ঞেস করে ইনায়া কোথায়, তারা বলে ঘরে। তখন সে ইনায়ার কাছে চলে যায়। এদিকে কিছু বলতেই যাবে দোদাহি, তখন মিসবক বলে যে তুমি যা করেছো তাতেই আমি অনেক খুশি, তুমি যে অ্যাটেম্প নিয়েছো গুইজোকে সেভ করার জন্য সেটুকু আমরা বুঝতে পারি, বাসায় এসেছো অনেক ধন্যবাদ। এরপরে সিন কাট করে ইনাকে দেখানো হয় ইনা মন খারাপ করে বসে আছে আর কাঁদছে যে তার বাবা তার জন্য মারা যাবে। তার বাবা এসে তার পাশে বসলে সে বাবার দিকে তাকিয়ে কথা বলতে চায় না। তখন তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে যখন বুঝতেই চায় না তখন তার বাবা তাকে বলে যে আমার কোনো কিছু হবে না, তুমি বিশ্বাস রাখো, আমি তোমাকে যতটুকু পারো সময় দেবো, আর তোমার এখানে কোনো দোষ নেই। ইনায়া সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। তার ফুফু তখন ঘরের মধ্যে এসে বলে গুইজো তোমার সাথে আমার কথা আছে। এদিকে দেখানো হয় দোদাহিকে নিয়ে তার মা বসে আছে, বলছে আমি যেটা স্বপ্ন দেখি সেটা কখনো ভুল হয় না, সেটা সত্যি হয়, তুমি এটাকে ডিলে করার চেষ্টা করো না, তুমি শুধুমাত্র তাকে সুখী রাখো। কিন্তু দোদাহি বলে আমরা তো সেটা চেঞ্জও করতে পারি। তখন বলে না। এরপরে বলে যে আমি স্বপ্ন দেখেছি দুনুহি কিছুতেই সুখী হবে না, তাকে চিট করছে জিহান। সে বলে তাহলে দুনুহির বিয়েটা ভেঙে দিন না। তখন তার মা বলে যে আমি এই বিয়ে ভাঙতে পারবো না, কারণ এর আগেও আমি তার পথে বাধা হয়েছিলাম, আমি স্বপ্ন দেখেছিলাম বলে সে ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পারেনি, এবং তারপর থেকেই টপ মডেল না হওয়ার কারণে সে নিজেকে শেষ করে ফেলেছে, খেয়ে খেয়ে ওরকম মোটা হয়ে গিয়েছিল। এখন যদি আমি আবারও বলি
যে জিহান এরকম চিট করছে এবং আর একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে, কারণ আমি স্বপ্নে দেখেছি আর একটা মেয়ের সঙ্গে তাকে। সুতরাং এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে সে আবারও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং আমি চাই না আমার স্বপ্ন আমার সন্তানের সংসার নষ্ট করুক। আর এখন আমার মনে হচ্ছে আমার স্বপ্নগুলো শুধুই অভিশাপ, সবগুলোই আমার সন্তানদের লাইফ শেষ করে দেওয়ার জন্য। দনই বলে গুইজুকে বাঁচানোর এই প্ল্যান আমার ফেল হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে আর একটা প্ল্যান আছে। কিন্তু সেখানে মিস বক বলে আর কোনো দরকার নেই, প্লিজ শুধুমাত্র গুইজুকে সুখে রাখো। গুইজু আর তার বোনকে দেখানো হয় তার বোন বলছে, গুইজু তুমি দোদাহিকে কেন নিয়ে এসেছো? তুমি তো জানোই মা কি স্বপ্ন দেখেছে, তুমি তারপরও কি তার সাথে থাকতে চাও? আমি কিন্তু মার কোনো স্বপ্নই বিশ্বাস করি না, কিন্তু তারপরও আমার মনে হয় যে তার স্বপ্ন অনেকটাই ঠিক হয় এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তোমাকে আমি কোনোদিন বলিনি, শেয়ার করিনি। তাই যেদিন আমার ফ্যাশন শোর লাস্ট রাউন্ড কমপ্লিট হওয়ার কথা ছিল তার আগেই মা একটি স্বপ্ন দেখেছিল আমাকে নিয়ে, বিশেষ করে ফ্যাশন শোটি নিয়ে, যে টপ মডেল তার একটা দুর্ঘটনা ঘটবে এবং তার জন্য পুরো প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। আমি প্রথমত বিশ্বাস করতে চাইনি মার কথা, কিন্তু পরবর্তীতে দেখতে চেয়েছিলাম দেখি মার স্বপ্ন সত্যি হয় কিনা, এবং আমি সেই শোতে অ্যাটেন্ড করিনি। তারপর যা হয়েছিল তুমি বিশ্বাস করবে না, যদি এটা কোইন্সিডেন্ট কিনা জানি না। আমি ফ্যাশন শোতে না গিয়ে শুধুমাত্র বাইরে থেকে অবজার্ভ করতে থাকি এবং আমি সেখানে উপস্থিত হয়ে দেখি হ্যাঁ, টপ মডেল যে আসলে আমার শু পরে সেইটি ফ্যাশন শো করছিল, সে একবারে স্টেজ থেকে পড়ে গিয়েছিল পা মচকিয়ে এবং তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছিল। যদিও তারপর থেকে আমি আর সেই ক্যারিয়ারে ব্যাক করতে পারিনি, আর সেই ফ্রাস্ট্রেশন থেকে শুধুমাত্র খেতাম আর মোটা হতে থাকলাম, কোনো এক্সারসাইজও করিনি, সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। তাই তুমি মার কথাতে বিশ্বাস করবে কিনা তোমার ব্যাপার, তুমি কি করবে ভেবে নাও। এরপরে সিন কাট করে ইনায়াকে দেখানো হয় সে তার রুমে কাঁদছে, তখন সেখানে চলে আসে দোদাহি। দোদাহি এসে ইনায়াকে সামলাতে চেষ্টা করে, কিন্তু ইনায়া বলে আমি যে কেন জন্মগ্রহণ করলাম, আমি যেদিন জন্মিয়েছি সেদিনই মা মারা গেছে, এখন আমার বার্থডেতেও যদি বাবা মারা যায় বলে কাঁদতে থাকে। তখন ইনায়ার কাছে এসে দোদাহি বলে যে এরকম করে ভেবো না, সব কিছু তো চেঞ্জও করা যেতে পারে, তোমার বাবা আমাকে সেভ করতে গিয়ে মারা যাবে এরকমটা শোনা যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি তোমার বাবাকে সেভ করতে, এবং দেখো আমি এমন কিছু অ্যাটেম্প নিব, আমি তোমার বাবাকে সেভ করব এবং তোমার কাছ থেকে দূরে যেতে দিব না। ইনায়া তখন তার কথায় আশ্বস্ত হয়, মনে করে যদি তার বাবাকে সেভ করতে পারে দোদাহি তাহলে তো খুবই ভালো হয়। আর দোদাহি বলে তুমি নিজেকে কার্স ভেবো না, তুমি জন্মিয়েছো বলেই তোমার বাবা এত খুশি এবং এত সুখী। সিন কাট করে দেখানো হয় জিহানকে। জিহান নিয়ে গেছে দোনোহিকে একটি ফ্ল্যাট দেখানোর জন্য, বলে যে এই ফ্ল্যাটটি খুঁজে পেতে তার একেবারে ঘাম ঝরে গেছে, কিন্তু দোনোহি বলে কেন না তুমি আমাদের বাসায় শিফট হও। জিহান তখন অবাক হয়ে যায়, বলে কেন, তুমি তো বলেছিলে যে তুমি তোমার বাসা থেকে মুক্তি পেতে চাও, তুমি সেখানে টায়ার্ড হয়ে গেছো, আর সেই জন্যই তো আমি এই ফ্ল্যাটটি খুঁজে বের করেছি। দোনোহি বলে তাই নাকি, আমি এরকমটি বলেছিলাম? সে বলে হ্যাঁ। আর জিহান বলে এই বাসাটির কিন্তু ডিপোজিটটা তুমি দিয়ে দিও, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, অনেক বেশি ডিপোজিট, কিন্তু তারা ভাড়াতে একটু কম দিবে। এরপর আমরা দেখি জিহান দুটো ড্রিঙ্কস নিয়ে এগিয়ে আসছে, কিন্তু আমরা অবাক হয়ে যাই যে জিহান আসলে আর একটি মেয়ের সঙ্গে এখানে ড্রিঙ্কস করছে এবং জিহান তাকে বিদায় দিতে তাকে কিস করছে, আর সেই দৃশ্যগুলো ক্যামেরাতে কে যেন ছবি তুলছে। কিছুক্ষণ পর জিহানকে দেখা যায় সে তার গাড়িতে বসে যখন চলে যেতে চায় তখন তার মোবাইলে মেসেজ আসলে মেসেজগুলো দেখে সেই ছবিগুলো, সে তো ভয় পেয়ে যায়। একটু পরে দেখে তার গাড়ির দরজা খুলে গাড়িতে এসে বসে দোদাহি। দোদাহি এসে বলে যে তুমি যদি না চাও যে এই ছবিগুলো আমি দোনোহিকে সেন্ড করি আর তাকে যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে 200 মিলিয়ন ওন দিতে হবে। সে তখন দোদাহিকে বলে এত টাকা আমি তোমাকে দিতে পারবো না, আর তুমি কে, কেনই বা আমাকে এসব ব্ল্যাকমেল করছো। সে তখন দোদাহির কাছ থেকে ফোনটি কেড়ে নিতে চায়, আর তখনই দেখি যে দোদাহির আঙ্কেল এসে তার কলার চেপে ধরে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। জিহান বলতে থাকে আমার কাছে তো একটা টাকাও নাই, তারপরও আমি চেষ্টা করব তোমাদেরকে এই টাকাটা দিতে, প্লিজ সামনে আমার বিয়ে, আমাকে ছেড়ে দাও। এরপরে দেখানো হয় দোদাহি তার আঙ্কেলকে, সে যে মা নিশ্চয়ই জেনে গেছে যে তুমি মাকে আমার জন্য বিট্রে করেছো, তারপরও তোমরা আমার পিছনে কেন আসছো, আমি তো 13 বছর আগেই মারা যেতাম ঠিক না, তারপরও আমি অনেক বেশি দিন বেঁচেছি। তখন তার আঙ্কেল বলে তুমি যে গুইজুর জন্য এতটা করছো, এতটা কি করার দরকার আছে? সে বলে আমার পথে তোমরা এসো না, গুইজুর জন্য বা আমার জন্য যেটা ভালো আমি সেটাই করব। এরপর তার আঙ্কেলকে দেখানো হয় ব্যাক করেছে প্যালেস সোনাতে এবং তার মাকে সব কিছু বলছে যে সে 13 বছর বেঁচেছে এটাই নাকি এনাফ। তার মা বলে দুজন দুজনের জন্য মারা যেতে চাচ্ছে, কেমন ভালোবাসা, এ সত্যিই অদ্ভুত, বলে গ্রেসকে ডেকে এনে দাও। এদিকে বসে আছে ইনায়া তার রুমে, যখনই দরজায় শব্দ শুনে লুকিয়ে পড়ে। তার বাবা তখন দরজায় উকি দিয়ে দেখে সোফায় বা বেডে ইনায়া নাই, তখন সে ব্যাক করতে থাকে।
দোনোহির রুম খোলা দেখে সেই রুমে ঢুকে দেখে দোনোহি তখন উল্টো দিক হয়ে খাচ্ছে আর তার ভাইকে আসতে নিষেধ করে, কিন্তু তার ভাই জোর করে আসে। দেখে তার বোন ফাঁকি দিয়ে খাচ্ছে সবাইকে আর বলে তার বোন, আমার মনে হয় খাওয়ার একটা অবসেশন হয়ে গেছে, না খেলে আমি স্বস্তি পাচ্ছি না। তার ভাই তখন বলে, তুমি কি ভুলে গেছো ছোটবেলা থেকেই তুমি আমাকে সেভ করতে খেয়ে খেয়ে? দোনোহি বলে, হ্যাঁ আমার মনে আছে, তুমি ঠিক বলেছ। আর তখনই দেখা যায় সেইখান থেকে চলে গেছে তার ভাই, অর্থাৎ সেই পাস্টে চলে গেছে। পাস্টে গিয়ে গুইজু দেখে ছোটবেলায় হসপিটালে সে খেতে চাচ্ছে না, তখন তার বোন কত মজার সেই খাবার খেয়ে খেয়ে তাকে খাওয়াতে থাকে। আর সেই দৃশ্যটি সে এখন দেখতে থাকে আর হাসতে থাকে যে তার বোন তাকে কিভাবে খাওয়াতো সেই ছোটবেলায় হসপিটালে। আবার সে প্রেজেন্টে ব্যাক করে দোনোহির রুমে, আর দোনোহি তখন বলে সেই দিনগুলোই অনেক ভালো ছিল। গুইজু বলে, তখন তুমি অনেক শুকনা ছিলে আর একেবারে ভোমরার মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে, এত ভালো লাগতো দেখতে আর তোমার আনন্দ দেখতে। তখন সে বলে, এখন আমি সেই দিনগুলো মনে করে কষ্ট পাই, জানো আমি যাকে ভালোবাসতাম তাকেই বিয়ে করছি, তারপর আমি কেন সুখী হতে পারছি না। গুইজু বলে, তুমি কিন্তু বলেছো তুমি তাকে ভালোবাসতে, এখন ভালোবাসো কি না সেটা প্রশ্ন করো নিজেকে, আর তারপরেই তুমি উত্তর পেয়ে যাবে আর সুখী হবে। এরপরে সিন কাট করে দেখানো হয় জিহান টাকা দিচ্ছে দোদাহিকে। দোদাহি তো তার টাকা দেওয়া দেখে অনেক অবাক হয়ে যায়, বলে তুমি কোথায় পেলে এত ক্যাশ? বলে এটা তোমাকে জানতে হবে না, শুধুমাত্র তুমি যে পরিমাণ টাকা চেয়েছিলে দেখে নাও সেটা আছে কিনা, আর সেই ছবিগুলো আমাকে দিয়ে দাও। জিহানের মোবাইলে কল আসলে জিহান তখন বের হয়ে যায় আর বলে, তোমার কথা রেখো প্লিজ। সেই সময় তার গাড়িতে আবার ঢোকে গ্রেস। সে তো চমকিয়ে ওঠে, সে গ্রেসকে বলে, মা তোমাকে পাঠিয়েছে না। গ্রেস বলে, তোমাকে এরকম জীবিত দেখে খুব ভালো লাগছে। সিন কাট করে দেখানো হয় জিহান তার গার্লফ্রেন্ডের সঙ্গে ড্রিঙ্কস করছে, আর তার গার্লফ্রেন্ড বলছে কালকেই তো তোমার বিয়ে হয়ে যাবে, সুতরাং এটাই শেষ রাত। আর সেইখানে দেখানো হয় গ্রেস চলে এসেছে দোনোহিকে নিয়ে। দোনোহিকে বলছে, তোমরা তো কালকে বিয়ে, তাই তোমাকে ভাবলাম একটি সারপ্রাইজ গিফট দেব। এই গিফটটি এই হোটেলেই আছে, এই হোটেলে না নিয়ে আসলে তো গিফট দিতে পারতাম না। আর হোটেল রুমে দেখানো হয় জিহান আর তার গার্লফ্রেন্ড ইন্টিমেট হতেই যাবে, সেই সময় সেই রুমে ঢুকে দোনোহি। দোনোহি আসতেই সেই মেয়েকে লুকিয়ে ফেলে সে, আর সেখানে দাঁড়িয়ে পড়ে। আর গ্রেস এসে রুমের মধ্যে খুঁজতে থাকে কোথায় গেল সেই গিফট। গ্রেস বলে, গিফট এখানেই আছে, তুমি অস্থির হইও না। এবং আলটিমেটলি গ্রেস সেই মেয়েকে খুঁজে পেয়ে যায়, আর জিহান তো একেবারে অবাক হয়ে যায় এভাবে ধরা খেয়ে। মেয়েটি তখন বলে, আমার কোনো দোষ নেই, সে আমাকে এখানে নিয়ে এসেছে, বলেছে একটা সালাদ বার তৈরি করে দেবে। এর বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। আর তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে জিহান, কিন্তু জিহানকে মোটেও ক্ষমা করতে চায় না। তখন দোনোহি বলে, আমাদের লিজ কন্ট্রাক্টটা মনে হয় শেষ করে ফেললেই ভালো হয়। তখন তাকে বলে জিহান যে কিভাবে সম্ভব, তুমি চিন্তা করো কত টাকা খরচ করেছি আমরা হানিমুনের জন্য আর ফ্ল্যাট বাবদ, এই টাকাগুলো ওয়েস্ট করা যাবে না। তখন সে বলে, টাকাগুলো তো আমারই, ঠিক না? সুতরাং ওয়েস্ট হলে আমার মানি হবে। তখন জিহান বলে, আর সেই মানিগুলো প্রোটেক্ট করবার জন্য আমি কত কষ্ট করেছি, তুমি সেটা একবার ভেবে দেখো। তখন সে বলে, ও আচ্ছা, তুমি তাহলে মানির জন্য আমার সঙ্গে ছিলে? জিহান বলে, অফকোর্স নট। তখন সে বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমার মানিগুলো ফেরত দাও। দোদাই এসে বলে যে মানির জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, অলরেডি সে আমাদেরকে মানি দিয়ে দিয়েছে। তখন সে মানির ব্যাগটি দেখে অবাক হয়ে যায়। আর জিহান বলে, তাহলে তোমরা সবাই একসাথে মিলেছিলে বলে মানিটি কারাকারি করে নিতে চায়। আর বলে, দোনোহি তুমি জানো না গ্রেস কত খারাপ, সে আমার সাথে হুক আপ করতে চেয়েছিল। বলে, হ্যাঁ সে হয়তো এখন তোমার কাছে ছোট হয়ে গেছে, কিন্তু তার হার্টটি এখন অনেক বড়। এদিকে মানি নিয়ে কারাকারির এক পর্যায়ে জিহান একেবারে ধাক্কা দিয়ে দেয়। গ্রেস তার ধাক্কা সামলাতে না পেরে জানালার গ্লাস ভেঙে ব্যাগ সহ একেবারে নিচে পড়ে যেতে থাকে। আর দুদাহি তো দেখে চমকিয়ে ওঠে, আর সেখান থেকে তখন দৌড়ে পালিয়ে চলে যায় ডক্টর জিহান। আর এক মুহূর্ত দেরি না করে একটু চিন্তা করে দোনোহি, এবং তারপরে সেও সেই জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে এবং ধরে ফেলে গ্রেসকে। গ্রেস তখন তাকিয়ে দেখে যে তাকে ধরেছে দোনোহি। সে খুব খুশি হয়। দোনোহি বলে, তোমার না খুব ইচ্ছে ছিল আমার সঙ্গে উড়ার, কিন্তু এই দৃশ্য নিচ থেকে দেখে ফেলে ডক্টর জিহান, আর সেটিকে ভিডিও করে নেয়। দুদাহিও দেখে যে গ্রেসকে নিয়ে নেমে এসেছে দোনোহি, তখন খুবই খুশি হয় যে গ্রেসের কোনোই ক্ষতি হয়নি। দোদাহির মুহূর্তে মিস বকের কথা মনে পড়ে। মিস বক স্বপ্নে দেখেছিল যে দুইটি মেয়ের চুল, আর সেখানে তার মেয়ের চুল ভেবে গুলিয়ে ফেলেছিল, অর্থাৎ এটা গ্রেস আর দোনোহির চুল। দোনোহি গ্রেসকে বাঁচাবে এবং এভাবে খুশি হবে সেটিই উনি দেখেছিলেন। আর এটি দেখে খুবই চমৎকৃত হয়, তিনজন মিলে এনজয় করতে থাকে। সিন এখানে কাট করা হয়, দেখানো হয় দোদাহি বসে আছে মিস বকের সাথে, এবং মিস বককে জানাচ্ছে যে আসলে আপনার স্বপ্নগুলো অভিশাপ নয়, আপনি স্বপ্ন আরও স্পষ্টভাবে যদি দেখতে পারতেন তাহলে আমরা হয়তোবা ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারতাম। সুতরাং আপনি স্বপ্ন দেখুন, কারণ আপনার মেয়ের লাইফটাকে আমরা বাঁচাতে পেরেছি। দোনোহি এরপরে টাকার ব্যাগটি সবার সামনে রেখে বলে, এখন আমি ডিসিশন নিয়েছি, স্ট্রেইট আমি অফিসে বসবো এবং কাজ
করব। তখন তার বাবা টাকা দেখে বলে, তাহলে এটা এরকমই যে আমরা কিভাবে আসলে স্বপ্নকে ইন্টারপ্রিট করছি। দুদাহি বলে যে হ্যাঁ, আপনি যে স্বপ্নই দেখুন না কেন ইন্টারপ্রিট করার বিষয়টা আপনি, তারপর সেটাকে আপনি সত্যি করবেন, এরকমই বিষয়টা। আর সে মিস্টার বককে বলে, ড্যাড এর আগেও তো আপনি মামের স্বপ্নগুলোকে এভাবেই সত্যি করতেন, সুতরাং আপনার তো জানা আছে যে স্বপ্নের ইন্টারপ্রিটেশনের বিষয়টি কিভাবে আমরা নিচ্ছি। তার মানে তার মা স্বপ্ন পুরোপুরি দেখে না। তার মাও তখন বলে হ্যাঁ, তখন বলে আপনি তাহলে ভালো মতো স্বপ্ন দেখেন, উইজোকে এখনো সেভ করার অনেক চান্স আছে। সিঁড়িতে বসে ইনাও এই কথাগুলো শুনছিল। তখন তার বাবা এসে তাকে ডাকলে সে পিছন ফিরে দেখে যে তার বাবা তাকে ডাকছে। তার বাবা এসে তার কাছে বসে বলে, তুমি কি আমার সাথে এক জায়গায় যাবে? এরপর সিন কাট করে দেখানো হয় বাবা মেয়ে চলে গেছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানার গেটে যেতেই তারা শুনে এটি আর আধা ঘন্টা খোলা থাকবে। তখন তার বাবা বলে, তাহলে চলো আমরা আরেকদিন আসবো। কিন্তু তখন মন খারাপ করেই না বলে, আবার কবে আসবো? তখন তার বাবা আধা ঘন্টার জন্য হলেও টিকিট কেটে সেই চিড়িয়াখানার ভেতরে ঢোকে। তারপর বাবা মেয়ের সে কি আনন্দ, তারা শুধু ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। এরপরে তার বাবা দেখে তার মেয়ের পছন্দের কটন ক্যান্ডির দোকানটিও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তখন দোকানিকে রিকোয়েস্ট করে একটি কটন ক্যান্ডি কিনে এনে সে তার মেয়ের হাতে দিলে মেয়ে তো কটন ক্যান্ডি পেয়ে খুবই অবাক হয়ে যায়। মন খারাপ করে কাঁদতে থাকলে তার বাবা তখন তাকে বোঝাতে থাকে যে তুমি যখন জন্মগ্রহণ করেছো সেই সময়টা আমার জন্য অনেক বেশি প্রিসিয়াস এবং আমি সেই সময়ে ফেরত যেতে চাই আর সেই সময়টি এনজয় করতে চাই। আর আমি মিস দোদাহিকে বাঁচাতে চাই, কারণ দোদাহিকে আমি বাঁচাবো আর দোদাহি এই পুরো ফ্যামিলিকে বাঁচাবে। আর আমি চাই এই ফ্যামিলির সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, কারণ আমি কিন্তু আনন্দময় মুহূর্তেই ফেরত আসতে পারি। সুতরাং তুমিও তাই সবসময় আনন্দে থাকো এবং সুখী থাকো। তোমার যে পাওয়ার সেটি হয়তো বা তোমার মনে হতে পারে তোমার অভিশাপ। অন্যের মন দেখা, অন্যের মন পড়া আসলেই একটি কষ্টকর ব্যাপার। আমারও মনে হয়েছিল এক সময় যে আমি কেন শুধুমাত্র পাস্টের সুখময় সময়ে যেতে পারি, এটি আমার জন্য বোধহয় কার্স। কিন্তু পরবর্তীতে আমি ভেবে দেখেছি না, এটি আসলে একটা সৌভাগ্য। সুতরাং তুমি যে পাওয়ার পেয়েছো এটা তোমার জন্য লাকি, আর এটিকে কখনোই অবহেলা করো না এবং মনে করো না তোমার জন্য অভিশাপ, বলে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। সিন কাট করে দেখানো হয় দোদাহি ময়লা ফেলতে বের হয়েছে রাতে। ময়লা ফেলে যখন চলে যাবে খেয়াল করে দাঁড়িয়ে আছে তার আঙ্কেল। তাকে দেখেই বাইক নিয়ে আঙ্কেল চলে যায়। সিন কাট করে আবারও দেখানো হয় তার আঙ্কেল দোদাহির মাকে গিয়ে বলছে যে আপনার জন্য একটি গেস্ট অপেক্ষা করছে। তার মা তখনও কাজে অনেক ব্যস্ত, তাই গেস্টকে সময় দিতে পারছে না। কাস্টমার ম্যানেজ করে যখন ফিরবে গেস্টের কাছে দেখে দোদাহি। দোদাহি বলে, আঙ্কেল বলেনি যে আমি দাঁড়িয়ে আছি? তার মা বলে, তুমিও এসেছো? তো বলে, তাছাড়া কে তোমার কাছে গেস্ট এসেছে? বলে, আসে একজন। তার মেয়ে যখন পিছন থেকে ডাকতে থাকে সে মেয়ের কথা না শুনলে দোদাহি তাকে গিয়ে জড়িয়ে ধরে। সে দোদাহিকে পাশ কাটিয়ে চলে যায়। দেখে হ্যাঁ, মিস বক এসে উপস্থিত এবং বসে আছে। দোদাহি গিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন একা একা? মিস বক বলে, ঠিক আছি আমি, আমার মনে হয় তোমার মায়ের আমার সঙ্গে কোনো পার্সোনাল কথা আছে, সেই জন্য একা ডেকেছেন, আমি একাই এসেছি। দোদাহির মা তখন সেই লটারির টিকিটটি খাম থেকে খুলে তার সামনে দিয়ে বলে যে আমি তো বলেছিলাম যে গুইজু আর দোদাহির বিয়ে হলে আমি আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিব, এই সেই অ্যামাউন্ট। এতে দোদাহি আর মিস বক খুবই অবাক হয়ে যায় তার মায়ের আচরণে। এরপরে আমাদেরকে সিন কাট করে দেখানো হয় ডক্টর জিহানের মুখোশ উন্মোচনের আগের দিন। সেদিন তার মা বলেছিল গ্রেসকে ডেকে আনো, তারপর কিন্তু দেখানো হয়নি। তো এবার দেখানো হয় গ্রেস আসলে তার মা বলে, ডক্টর জিহানকে আমি পছন্দ করছি না, তাকে দেখিয়ে দাও যে আমাদের মতো বড় স্ক্যামার কেউ হতে পারে না। আর তারপরেই গ্রেস দোদাহিকে হেল্প করেছিল। এরপর দেখানো হয় ডক্টর জিহান লোন খুঁজছে কম সুদে। তখন সেখানে আঙ্কেল গাড়িতে গিয়ে বলে কম সুদে লোন দরকার। জিহান তো খুবই খুশি হয়ে যায় এবং তার আঙ্কেল তাকে সেই লোন দেওয়ার ব্যক্তির কাছে নিয়ে যায় এবং সে আসলে স্ক্যামার। সেখানে গিয়ে সে কম সুদে লোন গ্রহণ করে। আসলে এই সব কিছুই তার মা এবং তার মায়ের পুরো টিমেরই প্ল্যান ছিল, সেটা আমাদেরকে এখানে দেখানো হয়। আর গ্রেস তখন গাড়িতে গিয়ে দোদাহিকে বলে, আমি কিন্তু ডক্টর জিহানকে মোটেও পছন্দ করছি না। দোদাহি বুঝতে পারে যে তার মায়েরই সহযোগিতায় সে আসলে সাকসেসফুল হয়েছে এসব কিছু করতে। এরপর সিন প্রেজেন্টে দেখানো হয় তার মা রুমে বসে আছে। সে যখন মায়ের কাছে গিয়ে বসে তার মা তাকে বলে যে আমি তোমাকে সত্যি মেয়ের মতোই দেখেছি এবং তোমাকে আমার মেয়ে হওয়ার জন্য অনেক ধন্যবাদ। তার মা তাকে বলে যে আমি তোমাকে তো আগেই বলেছি যে তুমি গুইজুকে নিয়ে সুখী হও, তুমি আমাকে বিশ্বাস করনি না, আমি তোমার মা না, তাই এই ফ্যামিলি তুমি নিজের মনে করনি, এখন তুমি তোমার আপন একটা ফ্যামিলি পেয়েছো, আমি খুব খুশি হয়েছি, বলে সে তার মেয়েকে জড়িয়ে ধরে।
দুদাহি তখন বলে, মা তুমি এসব কি করছো, আমার কাছে তো অদ্ভুত লাগছে। তার মা বলে যে আমি আসলে তোমার মা হওয়ার চেষ্টা করছি। আর তখন মিস বক তাকে দেখে যে তার মা মেয়ে মিল হচ্ছে, আর সেখান থেকে তিনি চলে যান। মাকে এরকম করতে দেখে কাঁদতে থাকে তখন দোদাহি। আর দোদাহিকে বলে, কিছুদিন আগে মিস বক আমাকে বলেছিল আমি মেয়ে হারাবো আর কাঁদবো, এখন আমি বুঝেছি তুমি হারিয়ে গেলে আমি কত কষ্ট পাবো, তুমি যে বেঁচে আছো তোমাকে সামনে দেখছি, এর থেকে বড় আনন্দের আর কিছু নাই। তখন তার মায়ের কথা শুনে সেও কাঁদতে থাকে আর বলে মম, তখন তার মম বলে যে তুমি গুইজুকে বিয়ে করো আর অনেক বেশি গোল্ডেন এগ দিতে থাকো। তখন সে হেসে ফেলে বলে, এইবার তুমি ঠিক কথা বলেছ। আর মামের এই মিল দেখে গ্রেস আর তার আঙ্কেলও খুশি হয়। সিন কাট করে বক ফ্যামিলির ডাইনিং টেবিলে দেখানো হয় সেখানে একটি খাবার রান্না করে নিয়ে আসে গুইজু, এবং তার গন্ধে তার বোন অস্থির হয়ে যায়, কারণ এটা তার বাবা ছোটবেলায় বানাতো। এবং সে টেস্ট করে দেখে বলে সেম টেস্ট হয়েছে। ভাইকে জিজ্ঞেস করে এটা তুমি কিভাবে বানালে, কারণ বাবা তো অনেক দিন ধরে বানায় না। তখন সে বলে, আমি তো সেই পাশে গিয়ে বাবার পাশে দাঁড়িয়ে থেকে দেখেছি বাবা কিভাবে বানায়। তারপর তারা সবাই মিলে সেই ডিনারটি এনজয় করতে থাকে। অর্থাৎ বক ফ্যামিলি তাদের আগের সুখের লাইফে ফেরত এসেছে। আর ইনাকে তার স্কুলের ডান্স নিয়ে জিজ্ঞেস করা হলে সে বলে পারফরমেন্স সামনেই আছে, সবাইকে যেতে হবে। এরপরে দেখানো হয় ইনার স্কুলে সবাই মিলে ড্যান্সের প্র্যাকটিস করছে, জুনো সবাইকে শিখিয়ে দিচ্ছে অ্যাজ এ লিডার। এরপরে একা একা ইনা যখন রুমের মধ্যে প্র্যাকটিস করতে থাকে সবার অলক্ষ্যে, তখন জুনো সেখানে চলে আসে, এসে ইনাকে স্টেপগুলো শেখাতে থাকে এবং খুব প্রেস করতে থাকে যে ইনা খুব সহজেই সবগুলো স্টেপ সুন্দরভাবে ক্যাচ করে নিতে পেরেছে। সিন এখান থেকে কাট করে দেখানো হয় দোদাহি এবং গুইজুকে। তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে ড্রিঙ্কস টোস্ট করতে, তখন দোদাহি আর একদিকে তাকিয়ে ড্রিঙ্কস শো করলে বুঝতে পারে গুইজু যে গুইজুই এসেছে এই হ্যাপি পাস্ট মোমেন্ট দেখার জন্য। দোদাহি তখন বলে, তোমাকে ফিউচারে এত বেশি স্মার্ট লাগছে, এটা কিভাবে সম্ভব যে তুমি যত দিন যাচ্ছে তত বেশি সুন্দর আর স্মার্ট হয়ে যাচ্ছ। তখন গুইজু হাসতে থাকে আর দোদাহি তাকে খাওয়ালে এই দৃশ্য দেখে খুশি হয় ফিউচার থেকে আসা গুইজু। এদিকে গুইজুর মা স্বপ্নে দেখে লাফিয়ে ওঠে। হাজব্যান্ড চলে আসলে বলে, আমি আবারও সেই দুঃস্বপ্ন দেখেছি, এত বেশি আগুন আর এত ধোঁয়া, আমি তো সহ্য করতে পারছি না, একই স্বপ্ন কেন বারবার দেখছি। তার হাজব্যান্ড তখন তার কাছে এসে পানি দিয়ে বলে যে তুমি ঠিক মতো স্বপ্ন দেখো, তোমার স্বপ্নের ক্লু আমাদের সেভিয়ার হতে পারে। আর বলে, আমি কি তাহলে তোমার পছন্দের মিউজিক ছেড়ে দিব। এদিকে দোদাহিকে দেখানো হয় গুইজুর রুমে সে কিছু কাপড় নিয়ে এসেছে গুছিয়ে রাখার জন্য। এসেও সেখানে সে গুইজুর সেই গলার দিকে তাকাতে থাকলে গুইজুর ড্রেস পরতে পরতে বলে, কি এমন জিনিসটা তোমাকে বাধ্য করে আমাদেরকে এভাবে তাকিয়ে থাকতে, বলো তো কোন জিনিসটি তোমার সবচেয়ে ভালো লাগে। তখন সে তাকে আসলে কথা কাটিয়ে নিতে চায়, ঠিক মতো বলতে চায় না যে সে আসলে তার নেকটি বারবার টেস্ট করছে, দেখতে চাচ্ছে তার গলায় কোনো কাটা দাগ আছে কিনা। সো কথা কাটাতে সে গিয়ে গুইজুকে ছোট করে একটা কিস করে। এরপরে গুইজু তাকে জড়িয়ে ধরলে হঠাৎ করে তারা নিচ থেকে একটি মিউজিক শুনতে পেয়ে দোদাহি বলে, কে আবার গান ছাড়লো এই সময়। তখন গুইজু বলে, এটা আমার বাবা মার ফেভারিট গান। এবং দেখানো হয় মিস বক গান শুনে এগিয়ে যাচ্ছে মিস্টার বকের দিকে এবং মোটামুটি মন খারাপ। তার হাজব্যান্ড হাত বাড়িয়ে তার সঙ্গে ড্যান্স করতে অফার করলে সে প্রথমত ডান্স করতে চায় না, বলে এতদিন পর সব স্টেপ ভুলে গেছি, কিন্তু তারপরও হাত বাড়িয়ে দেয় অনিচ্ছা সত্ত্বেও। এরপর দুই বুড়ো বুড়ি মিলে সেখানে ড্যান্স করতে থাকে। গুইজু এসে যখন দেখে তার বাবা মা নাচ করছে তখন সে সেই হ্যাপি পাস্ট মোমেন্টে চোখ বন্ধ করে চলে যায় এবং সত্যিই দেখানো হয় পাস্টে তার বাবা মা হাত ধরাধরি করে এভাবেই নাচছে আর তারা দুই ভাই বোন সেইখানে খাচ্ছে। আর সেই সময় হঠাৎ করে গুইজু খেয়াল করে কিছু বাচ্চা পিছনে চিল্লাচিল্লি করছে। সে পাশ ফিরে দেখে একটা বাচ্চাকে সে রঙিন দেখতে পাচ্ছে। সেই বাচ্চাটা তখন দৌড়াচ্ছে, তখন সেও তার পিছে পিছে দৌড়ায় যায়। বাচ্চাটি দৌড়িয়ে গিয়ে একটা সাইকেল চালাতে চেষ্টা করে এবং তার বন্ধুদের সঙ্গে সাইকেল চালাতে যায়, কিন্তু তার বন্ধুরা তাকে নিতে চায় না, বলে দোদাহি তুমি তো সাইকেল চালাতে পারো না। এইবার গুইজু দেখতে পায় ছোট্ট দোদাহি সাইকেল চালাতে চেষ্টা করলেও পারছে না যখন, তখন সে পিছন থেকে সাইকেলটি ধরে আর তখন বাচ্চাটি সুন্দর মতো সাইকেল চালাতে পারে। ছোট্ট দোদাহি তখন আনন্দে চিৎকার করতে থাকে যে সে সাইকেল চালাতে পারছে আর তার পিছে কিন্তু গুইজু সাইকেলটি ধরে আসে। হঠাৎ গুইজু খেয়াল করে প্রকৃতির সব সাদা কালোগুলো রঙিন হয়ে যাচ্ছে, কেন জানি সবকিছু রঙিন দেখতে পাচ্ছে, ইভেন তার বন্ধুদেরও। তার বন্ধুরা তখন দেখে যে সে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আর অবাক হয়ে যায় কিভাবে সে সাইকেল চালাতে পারলো। এদিকে গুইজু যখন তাকে সাইকেল নিয়ে চালাতে চালাতে চলে যাচ্ছে তখন একটি কাঁটালতা গাছ তার কাঁধের সঙ্গে বেঁধে যায়। সে তখন খেয়াল করে না, বাচ্চাকে সাইকেল চালাতে নিয়ে ব্যস্ত। প্রেজেন্টে যখন গুইজু ব্যাক করে তখন দোদাহি তাকে ডিনার করতে আসার জন্য নিচে ডাকতে থাকে। তখন গুইজু যখন নিচে যাবে
হঠাৎ করে তার কাঁধে কিছু একটা হয়েছে এমনটি বুঝতে পেরে সামনে থাকা আয়নাতে দেখে সেখানে একটা কাটা দাগ। আর তখন মনে পড়ে যে যখন দুদাহিকে সাইকেলে প্র্যাকটিস করাচ্ছিল তখন একটা কাটা লতা সেই কাঁধে লেগেছে। আর ঠিক সেই দাগ, যেই দাগটির কথা দুদাহি বারবার বলছে যে তার কাঁধে একটা দাগ ছিল যে তাকে সেভ করেছে। এরপর সে ভালো করে গেঞ্জিটা দিয়ে কাঠটি ঢেকে তারপরে সবার সঙ্গে খেতে নামে। আর দূর থেকে দেখতে থাকে সবাই কত হ্যাপি একসঙ্গে খাচ্ছে, কিন্তু সে এই হ্যাপি পরিবারে আর বেশি দিন থাকতে পারবে না। তার মায়ের স্বপ্নটি সত্যি হয়ে যাবে। তারপরে সে হাসি মুখে সবার সাথে সে ডাইনিং টেবিলে জয়েন করে এবং সবাই মিলে ড্রিঙ্কস টোস্ট করে আনন্দ করতে থাকে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের পর্ব 11 এখানে শেষ করে ফেলা হয়। লাস্ট পর্বের শুরুতেই আমাদের দেখানো হয় গুইজো ফার্মাসিতে গিয়েছে এবং তার সেই ক্ষত দেখিয়ে বলে যে এই দাগটি কেন যাচ্ছে না। তখন ফার্মাসিস্ট সেটি দেখে বলে যে আসলে কোনো সময় এটি একদিনে চলে যায়, আবার কোনো সময় 1 সপ্তাহ লাগে। তারপরে একটি ওয়াইন্টমেন্ট দিয়ে বলে এটি 1 সপ্তাহ লাগান, বিশ্বাস করছি চলে যাবে। কিন্তু গুইজু সেটা নেয় না। দোকান থেকে বের হতে হতে ভাবে যা হলো সেটি ঠিক হচ্ছে না, এত তাড়াতাড়ি এই দাগ আসলো, তাহলে আমাকে তো অনেক তাড়াতাড়ি যেতে হবে, আর যেভাবেই হোক বাসা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। এরকম ভাবতে সে রাস্তার অপর পাশে দেখে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে দোদাহিকে দেখে সে অবাক হয়। দোদাহি কাছে এসে বলে যে আপনার মা চেয়েছে আমরা এই বৃষ্টির দিনে যেন ডেট করি, আর তার ছেলের কাছে আমব্রেলা নেই, ছেলে এরকম ফার্মাসির সামনে দাঁড়িয়ে থাকবে আর সেখানে চলে আসবে তার ফিয়ন্সে। দোদাহি তাকে জিজ্ঞেস করে তার কিছু হয়েছে কিনা, কেনই বা সকাল সকাল সে ফার্মাসিতে। সে তখন কথা কাটিয়ে বলে না না আমিও ডেট করতে চাই বলে তাকে নিয়ে চলে যায়। সিন কাট করে দেখানো হয় স্কুলে সবাই ব্রেকে লাঞ্চ করছে, আর সেখানে ইনাও তার লাঞ্চ নিয়ে আসতে গিয়ে যখন সবার সঙ্গে বসতে যাবে দেখে হেইরিম একা একা বসে আছে আর সবাই তাকে কথা শোনাচ্ছে। তখন সে টেবিল চেঞ্জ করে হেইরিমের টেবিলে গিয়ে বসে। এতে তো সবাই আরও অবাক হয়ে যায় যে ইনা এটা কি করছে, সে কেন গিয়ে বসছে হেইরিমের টেবিলে। হেরিম জিজ্ঞেস করে তুমি কি চাও, কেন এখানে এসেছো। ইনা স্পষ্ট করে বলে যে তুমি আমাদের নাচে অংশগ্রহণ করো, কালকে ফাইনাল। তখন হেরিম জানায় সে নাচতে চায় না ফাইনালে। তখন ইনা বলে যে আমি জানি তুমি নাচতে চাও এবং তুমি কালকে পরশু সব দিনই তোমার বাসায় প্র্যাকটিস করেছো। কিন্তু হেরিম অস্বীকার করে, বলে তোমায় কে বলল। তখন ইনা বলে আমি আমার মনের কথা শুনি, আমার মন বলছে যে তুমি নাচতে চাও, আর আমি মন থেকে চাই যে তুমি ফাইনালে আমাদের সাথে পার্টিসিপেট করো, আমরা তোমাকে চাই। হেরিম বলে এরকম বোকার মতো কথা বলো না। তারপর সেখান থেকে খাবার না খেয়ে উঠে চলে যায়। সিন কাট করে দেখানো হয় দুনুহিকে, সে প্র্যাকটিস করছে জিমে। আর তখন সেখানে গ্রেস চলে আসে, বলে তোমার জন্য একজনকে নিয়ে এসেছি তার সঙ্গে পরিচয় করাতে। আর সেখানে দেখানো হয় তার আঙ্কেলকে নিয়ে সে চলে এসেছে। দোনোহি মনে করে যে ডেটিংয়ের জন্য মনে হয় কাউকে নিয়ে এসেছে। সে শুরুতেই সরি বলে আসলে আমি কারোর সঙ্গে এখনও ডেট করার জন্য প্রিপেয়ার্ড নই। আর গ্রেসকে বলে গ্রেস আনার আগে আমাকে বলা উচিত ছিল, আর তাকেও। গ্রেস বলে না না আমি তো সেই জন্য নিয়ে আসিনি, আমি তাকে নিয়ে এসেছি তুমি না বললে তোমার আর একজন ইনস্ট্রাক্টর দরকার সেই জন্য। তখন তো খুবই লজ্জা পেয়ে যায় সে, তবে ভালো করে তাকিয়ে দেখে বলে ওনাকে আমার কেমন চেনা চেনা লাগছে। তখন গ্রেস বলে প্যালেস শোনাতে দেখেছ, কিন্তু বলে না। এবং তার মনে পড়ে সে যখন মোটা ছিল তখন তাকে একজন ডেলিভারি বয় খাবার দিত, এ আর কেউই নয় এই আঙ্কেল। সে তখন পুরোই মনে করে বলে যে উনি আমাকে খুব যত্ন করে প্রায় কয়েক মাস খাবার এনে দিতেন। তার আঙ্কেলও তখন মনে পড়ে সেই স্মৃতি, বলে হ্যাঁ তখন তিনি তোমার উপরে স্পাইগিরি করতো। তার আঙ্কেল হাসতে থাকে এবং খেয়াল করে কে একজন তাদের কথা শুনছে, এবং দেখানো হয় জিহান তাদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে তোমাকে কিছুতেই সাকসেস হতে দিব না, সব কিছুতে আমি আগুন লাগিয়ে দিব। রাত্রে দেখানো হয় যখন সে দৌড়াচ্ছে তখন জিহান তার সামনে এসে দাঁড়ায়, বলে যে তুমি আমার কথা শোনো, তুমি আমাকে যদি আর ফেভার না করো তাহলে কিন্তু আমি তোমাকে এক্সপোজ করব সারা দুনিয়ার সামনে, তোমার এমন একটি ভিডিও আমার কাছে আছে। তখন সে বলে সো হোয়াট। তখন সে তাকে মোবাইল বের করে সেই উড়ানোর ভিডিওটা দেখায়, বলে এটি আমি ইন্টারনেটে ছেড়ে দিব, সারা দুনিয়া দেখবে তোমার পাওয়ার। তখন বলে আমি কোনো কেয়ার করি না, এখন তো ইন্টারনেটে কতই ফেক ভিডিও হচ্ছে, লোকজন ভাববে ফেক এটি। বলে তাহলে তুমি আমার টাকাটি দাও, কারণ আমার টাকার খুব দরকার, আমার ক্লিনিক চলে গেছে, কার চলে গেছে, আমার কোনো কিছুই নাই। তুমি আমাকে বিয়ে করো না করো, কিন্তু আমাকে যদি তুমি 200 মিলিয়ন ওন ব্যাক করো তাহলে আমি আর তোমার পথে আসবো না। দোনোইকে সে বলে তোমার সুপার পাওয়ার থাকতে পারে, কিন্তু আমার সুপার পাওয়ার হচ্ছে আমার ব্রেন। আমি যেমন ডক্টর হয়েছি তেমনই তোমাকেও আমি সমাজের চোখে দেখিয়ে দিব, এক্সপোজ করব যে তুমি কি। তখন দুনুহি তার কোনো কথার কেয়ার না করে সেখান থেকে চলে যায় আর বলে তোমরা যা ইচ্ছা তাই করো। দুনুহিকে ট্রেড করে জিহান যখন দৌড়ে ব্যাক করবে তখন ধাক্কা খায় আঙ্কেলের সাথে আর সিটকে পড়ে যায়। সে একদিকে, তার মোবাইল আর একদিকে। আঙ্কেল তখন মোবাইল নিয়ে বলে আসো মোবাইল নিয়ে যাও। আর এদিকে কয়েকবার ধাক্কা খেয়ে আহত হয়ে বেচারার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর সে মোবাইল নিতে গেলে আঙ্কেল একেবারে পুকুরে সেটি ফেলে দেয়, আর সেও তখন পুকুরে ঝাঁপ দিয়ে মোবাইল খুঁজতে থাকে। সিন কাট করে দেখানো হয় চারিদিকে আগুন, আর ধপ করে ঘুম থেকে উঠে পড়ে মিস বগ, যে আবারও তিনি ঘুমে
খুব বাজে একটি স্বপ্ন দেখেছেন এবং সেখানে আগুন আর চারিদিকে অনেক ধোঁয়া একটা স্কুলে। গুইজুকে এবার গুইজুর মা বলে, সেখানে আমি স্বপ্নে দেখছি অনেক স্টুডেন্ট ধোঁয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছে, তাদের গায়ে তারা ব্ল্যাঙ্কেট উড়িয়ে দিচ্ছে আর তাদেরকে অক্সিজেন দেওয়া হচ্ছে। আর সেখানে আমি একটি দেখলাম ক্লক। গুইজো দেখে তার মা যা স্বপ্নে দেখেছে হুবহু যা বর্ণনা করছে সেই সঞ্জয় হাই স্কুলের ঘটনায়, সেখানেও সেই ঘড়িটি রয়েছে এবং সেভাবে সব মেয়েদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে আর অক্সিজেন দেওয়া হচ্ছিল। তখন তাকে দেখানো হয় সে চলে গেছে সেই ফায়ার সার্ভিসের অফিসে তার পুরনো কলিগের সঙ্গে দেখা করার জন্য। সে তার পুরনো কলিগকে বলে যে 13 বছর আগে সেই ফায়ারের সেই রিপোর্টটি সে একটু দেখতে চায়। কলিগ বলে, এখনও তুমি সেই ঘটনা থেকে বের হওনি? সে তখন বলে, না, আসলে আমার রিপোর্টটি দেখে একটি বিষয় নিশ্চিত করতে হবে যে সেখানে কেউ ফ্লাইং করছিল কিনা বা কোনো স্টুডেন্ট ওপর থেকে নিচে পড়েছিল কিনা। তার কলিগ বলে, তুমি এই ঘটনা থেকে কেন বের হতে পারছো না বলো তো? তারপর তাকে রিপোর্টটি দিয়ে দেয়। সিন কাট করে দেখানো হয় বাসায় রান্নাঘরে রান্না করছে দোদাহি এবং মিস্টার বক। মিস্টার বক চুলার ফ্লেম কম দিতে বললে দোদাহি আবারও তার সেই ভয়টা কাটেনি বলে যখন বন্ধ করতে সেই রেঞ্জ নিয়ে আসতে যায় তখন মিস্টার বকই সেটি বন্ধ করে দেয়। আর সে মিস্টার বককে জিজ্ঞেস করে, আপনার পছন্দের রেসিপি কি? আমি সেটি রান্না করতে চাই। মিস্টার বক বলে, অনেকদিন পর কেউ আমার পছন্দের রেসিপি জিজ্ঞেস করলো। তখন দোদাহি বলে, এখন থেকে আমি মাঝে মধ্যেই জিজ্ঞেস করব। দোনোহিকে দেখানো হয় টেনশনে নিচে নামছে আর মোবাইল চেক করছে। সেখানে তাকে ডক্টর জিহান লিখেছে যে আমি আগুন লাগিয়ে দিব তুমি রাজি না হলে। সে বলে, যা ইচ্ছা তাই করো। দোদাহি জিজ্ঞেস করে কে মেসেজ করছে, কিছু হয়েছে? তখন দোনোহি বলে, না, একজন স্ক্যামার, বলে সে চলে যায়। এরপর দেখানো হয় ইনা ঢুকছে মোবাইলে মেসেজ করতে করতে, বান্ধবীকে লিখছে যে তুমি কিন্তু কালকে আসবে, হে রিম, তোমার জন্য আমরা অপেক্ষা করব। দোদাহি তাকে জিজ্ঞেস করে কাল কম্পিটিশনের সব কিছু ঠিক আছে কিনা। তখন ইনা জানায় সব ঠিক আছে আর বলে, এত সুন্দর কিসের গন্ধ? বলে দৌড় লাগায় খাবারের টেবিলে। খাবার টেবিলে সবাইকে দেখানো হয় সেখানে গুইজু আসলে মন খারাপ করে সবাইকেই দেখছে, কারণ তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পরিবারের সবার এই আনন্দের সাথে সে আর সামিল হতে পারবে না। এরপর সেখানে দোদাহি খাবার নিয়ে এসে বলে যে তুমি হাইনিক এই গেঞ্জি পরে আসো, তোমার কি খারাপ লাগছে না? কিন্তু সে দোদাহিকে জানায় যে তার একটু ঠান্ডা লেগেছে এবং এতে সে আরাম পাচ্ছে আর তার খেতে ভালো লাগছে না বলে সে চলে গেলে দোদাহি অবাক হয়ে শুধু তার যাওয়ার দিকে চেয়ে থাকে। এরপরে আমাদেরকে রাত্রে দেখানো হয় ঘুমিয়ে আছে দুজনাই, কিন্তু হঠাৎ করে দোদাহি উঠে তার সেই গলা চেক করতে থাকে এবং গলা থেকে গেঞ্জি নামিয়ে দেখে তার গলাতে সেই কাটা দাগ রয়েছে। গুইজিও তখন ঘুম ভেঙে যায় এবং বুঝতে পেরে উঠে বসে গেঞ্জি ঠিক করে। আর তখন দোদাহি তাকে বলে, এটি কখন হলো? তুমি আমাকে কেন জানাওনি? আমাদের তো উচিত এখনই পরিবারের সবাইকে বলা যে তোমার কাঁধে এই দাগ এসেছে, তার মানে যে কোনো দিন তোমার মৃত্যু হতে পারে। সে তখন দোদাহিকে নিষেধ করে, বলে প্লিজ এখন এটি কাউকে জানানোর দরকার নাই, কারণ কালকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কাল ইনার জন্য একটা ভালো দিন এবং এই দিনে আমি কারো মন খারাপ করতে চাই না। ইনার এই প্রোগ্রামটা ভালো ভালো শেষ হয়ে গেলে তারপরেই পরিবারের সবাইকে জানায় না প্লিজ। তখন দোদাহি চুপ করে থাকে, বলে কিভাবে হলো? সে তখন বলে, পাস্টে গিয়ে আমি তোমাকে সাইকেল চালাতে হেল্প করছিলাম, তখন একটি কাঁটালতা গাছ আমার কাঁধে লাগে। আর সে তখন বলে, আবারও তুমি পাস্টে গিয়েছিলে, আমার জন্য এই দাগটিও লেগেছে, বলে সে খুবই মন খারাপ করে আর জড়িয়ে ধরে তখন সে তাকে। আর দুজনাই কাঁদতে থাকে। সে তার মাথায় হাত দিয়ে বলে, তুমি কেঁদো না, তোমাকে শক্ত হতে হবে। দোদাহি বলে, আমি ভেবেছিলাম যে আমি পারবো ফিউচার পরিবর্তন করতে, কিন্তু এভাবে যে এত সাডেনলি তোমার সাথে এরকম কিছু একটা হবে আমি ভাবতেও পারিনি। তখন সে বলে, আমিও ভাবতে পারিনি যে এত দ্রুত এটি আমার কাছে চলে আসবে। মিস বককে দেখানো হয় তিনি আবারও স্বপ্নে দেখছেন। আবারও সেই একই রকম স্বপ্ন দেখে তিনি দুঃস্বপ্ন দেখে চোখ খুলে তারপর হাজবেন্ডকে বলেন নতুন কোনো কিছুই দেখেননি, আবারও সেই ধোঁয়া আর আগুন। তবে এইবার তিনি দোনোহিকে দেখেছেন। দোনোহিকে তিনি বলছেন, আমি স্বপ্ন দেখেছি আগামীকালকের ওই ফাংশনে তুমি ঘুরে বেড়াচ্ছ সবার সামনে গ্যালারিতে। আমি চাই তুমি কালকের প্রোগ্রামে যেও না। এরকম কেন স্বপ্ন দেখলাম জানি না, কিন্তু এবার দোনোহি বলে, আমি এবার মা তোমার কথা শুনবো না, আমি সেই প্রোগ্রামে যেতে চাই। তবে আমি কথা দিলাম যে আমি কারোর সামনে উড়বো না এবং ওড়ার মতো কোনো ঘটনা ঘটুক সেরকম ঘটনা থেকে দূরে থাকবো। তবে যদি এমনই হয় যে সেখানে ওরা গুইজোর জন্য ভালো হবে বা তার লাইফ ফেরাতে পারবে তাহলে আমি উঠতে পারি, এটা আমি তোমাকে কথা দিতে পারছি না। এরপর আমাদেরকে একবারে কম্পিটিশনের দিনে দেখানো হয়। বক ফ্যামিলির সবাই চলে এসেছে কম্পিটিশনে
এবং সেখানে দেখানো হয় দোদাহির মামা বোনও এসেছে এবং তারা বলছে যে যেহেতু ইনায়ার ভোট প্রয়োজন সেহেতু আমরাও তাকে ভোট দিতে এসেছি এবং সবাই ইনায়ার সাপোর্ট করার জন্য সব লিফলেট নিয়ে এসেছে। তারপরে দুই ফ্যামিলি মিলে বলে চলুন তাড়াতাড়ি আমরা গিয়ে সামনের সিটে বসে পড়ি। এরপরে দোদাহি আর গুইজুকে দেখানো হয় তারা ফুল নিয়ে আসছিল, তখন গুইজুর ফোনে কল দিয়েছে ফায়ার ফাইটিং অফিস থেকে, বলে আপনি যে ম্যাপটি চেয়েছিলেন, রিপোর্টটি চেয়েছিলেন সেটা রেডি, আমি অফিসে থাকবো না, আপনি তাড়াতাড়ি এসে নিয়ে যান। গুইজু বলে আমি এখনই আসছি। আর দোদাহিকে বলে যে তুমি যাও। দোদাহি বলে আমিও যাই। দোদাহিকে সে বলে না, নিশ্চয়ই ইনায়া নার্ভাস ফিল করবে, তুমি ইনায়ার কাছে যাও। তখন দোদাহি ফুল নিয়ে ইনায়ার কাছে গিয়ে বলে তোমাকে খুবই কিউট দেখাচ্ছে, কংগ্রেচুলেশন। কিন্তু ইনায়া তার বাবাকে খুঁজে, বলে বাবা আসেনি। তখন দোদাহি বলে তুমি মন খারাপ করো না, তোমার বাবা তোমার প্রোগ্রামে ঠিকই আগে উপস্থিত হবে, একটা বিশেষ কাজে ওনাকে একটু বাইরে যেতে হয়েছে। আর তখন ইনায়া বলে যে তার বাবা তাকে বলেছে যে আসলে এন্ড বলে কোনো কিছু নেই, প্রত্যেক সময়ই টুমোরও থাকে, সুতরাং আশা রাখতে হয়, সেও সেই আশাতেই থাকবে। তখন দোদাহি বলে ইনায়া তোমার বাবা ঠিক তোমার প্রোগ্রামের শুরুতেই চলে আসবে, চিন্তা করো না, আর আমরা পুরো ফ্যামিলি তোমাকে সাপোর্ট করার জন্য এখানে উপস্থিত আছি। এরপরে সিন কাট করে দেখানো হয় গুইজু চলে গেছে ফায়ার ফাইটিং অফিসে এবং তাকে সেই ম্যাপ দিয়ে দিয়েছে তার অফিসার বলছে আমি জানি তুমি মৃত যে কলিগ ছিল তার ছেলের পড়াশোনার খরচ দিচ্ছ, সে তো বড় হয়েছে এবং বাবার মতোই খাওয়া দাওয়া শিখেছে। তখন সে দেখে ফিফথ ফ্লোরের ম্যাপ অনুযায়ী দেখে কোন দিক দিয়ে এক্সিট করা যায় খুব তাড়াতাড়ি। আর সে কলিগের কথার কোনো জবাব দেয় না, শুধু তার দিকে তাকিয়ে হাসে। কলিগ বলে তুমি না বললেও আমরা বুঝি তুমি তার পড়াশোনার খরচ দিচ্ছ। দোদাহিকে দেখানো হয় সে মোবাইলে ট্রাই করছে গুইজুকে, কিন্তু গুইজুকে পাচ্ছে না। আর তখন তাকে পাস করে যায় জিহান, অর্থাৎ জিহানও এখানে এসেছে। আর এরপরে কম্পিটিশনে শুরু হয়ে যায়। স্টেজে ঘোষণা দেয় যে এখন প্রথম পারফরমেন্স দেখতে দেখতেই দোনহির মোবাইলে একটি কল আসে জিহানের, সে কলটি কেটে দেয়। কিন্তু এরপর জিহান মেসেজ দিয়ে বলে তোমার ভাতিজি তোমার মতোই দেখতে, আর তার সাথে ছবি পাঠিয়ে বলে ভাতিজিকে বাঁচাতে চাইলে চলে আসো গ্রিন রুম 4। সে তখন সেখান থেকে উঠে চলে যায় আর গ্রিন রুম 4 খুঁজতে থাকে। আর এদিকে দেখানো হয় ইনায়ার পারফরমেন্স শুরু হওয়ার আগে ইনায়া স্টেজে বারবার তার বাবাকে খুঁজতেছে, আর তার বাবাকে দেখানো হয় তার বাবাও তখন দৌড়ায় তার কাছে আসতে চাচ্ছে। জুনু এসে বলে কি হচ্ছে, এখন তো পারফরমেন্স শুরু হবে, চলো। সে বলে আমি বাবার জন্য অপেক্ষা করছি। জিহানকে দেখানো হয় গ্রিন রুমে বসে সে প্ল্যান করছে কি করে দোদাহিকে মানানো যায়। আর স্টেজে দেখানো হয় এখন তাদের পারফর্ম শুরু হবে, আর তার আগ মুহূর্তেই চলে আসে সেখানে গুইজি তার মেয়েকে সাপোর্ট করার জন্য। অবশেষে ইনায়া তার বাবাকে দেখে খুবই খুশি হয় এবং জুনুকেও দেখায় তার বাবাকে। এরপর দোদাহিকে দেখানো হয় গ্রিন রুম 4-এর দরজা খুলেই সে একেবারে হতবাক হয়ে যায় জিহানের কাণ্ড কারখানায়। এরপরে উপস্থাপকদের মধ্যে একজন এসে বলে তোমাদের টিম রেডি থাকো, এরপরে তোমরা পার্টিসিপেট করবে, অর্থাৎ ইনায়ার টিম। আর সবাই তখন হাত মিলাতে চাইলে ইনায়া হাত মিলাতে চায় না, আমতা করে সে ওয়েট করছে হেরিমের জন্য। আর সেই মুহূর্তে হেরিম এসে সেখানে বলে আমি শুধুমাত্র এসেছি, ইনায়া আমাকে রিকোয়েস্ট করেছে তাই, বলে এসে সবার সাথে হাত মিলায়। আর তখন ইনায়াও সবার উপরে হাত রাখে। এদিকে দেখানো হয় সিন কাট করে আবারও ডক্টর জিহান একেবারে প্রিপারেশন নিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য দোনহিকে। দোনহি তো আসলেই সারপ্রাইজড। সে বলে আমি তোমাকে কখনোই প্রপোজ করিনি, ভেবে দেখলাম, তাই আজকে এই বিশেষ দিনে প্রপোজ করতে চাই। তার এই মূর্খতায় তো খুবই অবাক হয়ে যায় সে। জিহান তাকে লাভ লেটার পড়াতে শোনাতে থাকে, আর সে তখন কানে হাত দিয়ে বলে বন্ধ করো এইসব, এখনই বন্ধ করো। এদিকে ইনায়ার পারফরমেন্স শুরু হয়ে যায়, আর ইনায়া তখন স্টেজে আসলে তার ফ্যামিলির সবাই চিৎকার করে দিয়ে বলে ইউ আর দ্য বেস্ট ইনায়া। এবং ইনায়া তখন পারফর্ম করতে থাকে অন্য সবার সাথে, সে খুব ভালোভাবে পারফর্ম করে। এরপর তারা ড্যান্স শেষ করে আমাদেরকে দেখানো হয় ইনায়া চলে গিয়েছে হেরিমের কাছে এবং হেরিমের পাশে বসে সে হেরিমকে জানায় যে সে খুব চেয়েছে হেরিমের মন জয় করতে, হেরিমের বন্ধু হতে। হেরিম তখন বলে যে তুমি একাই চেষ্টা করনি, এটা আমিও চেষ্টা করেছি, সবসময় তোমার পাশে থেকে জানতে চেষ্টা করেছি যে জুনু তোমাকে পছন্দ করেছে কিনা বা তুমি তাকে পছন্দ করো কিনা, কিন্তু তুমি ফ্রেন্ড হিসাবে আমাকে জানাওনি, সবসময় আমার কাছ থেকে লুকিয়েছে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তখন হেরিমকে সে জানায় যে তার একটা সুপার পাওয়ার আছে, সে সবার চোখ দেখলেই মন পড়তে পারে। হেরিম বলে তারও একটা সুপার পাওয়ার আছে, সেটা হচ্ছে যে কেউ তার দিকে তাকিয়ে থাকলে শুধু তাকিয়েই থাকে, চোখ ফেরাতে পারে না। তারপর দুজনাই হাসতে থাকে, কারণ দুজনাই ভালো বন্ধু হয়ে যায়। এরপরে দেখানো হয় দোদাহি স্টেজের ভেতরে কথা বলছে সে গুইজির সাথে। গুইজির ড্রেস দেখে বলছে তোমার এই ড্রেস আমি চিনতে পেরেছি, যেদিন ইনায়া মিসিং ছিল সেদিন এই ড্রেস পরেই তুমি আমাকে এসে বলেছিলে যে জিমে আটকা পড়েছে ইনায়া।
তখন তো অবাক হয়ে যায় গুইজু এবং বলে তাহলে আমি একটু আসি, একটু ইনায়াকে দেখে। এরপরে এই কথা শুনে দোদাহিও তখন তার পিছে পিছে চলে যায়। সিন কাট করে আবারও দেখানো হয় দোনোহিকে প্রপোজ করছে ডক্টর জিহান, আর ডক্টর জিহান তার হাত পা ধরছে, কিন্তু দোনোহি একেবারে জোর করে নিজেকে ছেড়ে নিলে সে তখন বলে আর একটা সারপ্রাইজ আছে দেখো, বলে সে পেট্রোল বের করে, বলে এটা দিয়ে আমি আমাকে জ্বালিয়ে দিব। দোনোহি বলে আমি জানি তুমি সেটা পারবে না, তোমার মতো কাওয়ার্ড কিছুতেই এটি করতে পারবে না। সে বলে আমাকে চেস করো না, দেখো এখনই আমি করছি, বলে সে সেই বোতলের মুখটি খুলে তেল ছিটাতে থাকলে নিজেই ভয় পেয়ে যায় আর বলে আসলেই তুমি ঠিকই বলেছো, আমি এটি করতে পারবো না। তখন দোনোহি বলে আমি তোমাকে চিনি, তোমার এই কাওয়ার্ডনেসটাই পছন্দ করি, বলে চলে যায়। এরপরে স্টেজে দেখানো হয় কিছু ধোঁয়া আর আগুন, আর সেখানে তারা পারফর্ম করছে। আর তখনই তিনি স্বপ্নে সেই আগুনের সাথে মিল পেয়ে হাজব্যান্ডকে বলেন যে এখানেই আগুন লাগবে। এরপরে দেখানো হয় গুইজুকে, সে দৌড়াতে দৌড়াতে তার মেয়ে ইনায়াকে খোঁজার জন্য গেলে পিছনে পিছনে দোদাহি চলে আসে, বলে একটু দাঁড়াও, কোথায় যাচ্ছ, আমিও যাব তোমার সাথে। কিন্তু সে দোদাহিকে বলে না তুমি যেও না, আমাকে যেতেই হবে। দোদাহি তখন তার মাফলারটা নামিয়ে দেখে সেই কাটা দাগটি। দোদাহি বলে দাঁড়াও, এখনই কি সেই মোমেন্টটা, আমি তো বুঝতে পারছি না। তখন গুইজো তাকে বলে হতে পারে এখনই বা আরও পরে, কিন্তু তুমি নিজেকে শক্ত রাখো, তুমি লাইট হয়ে আমার বাসার সবার পাশে থেকো প্লিজ। দোদাহি মন খারাপ করতে থাকে, বলে আমি এত চেষ্টা করলাম ফিউচারকে চেঞ্জ করতে। তখন তাকে গুইজো বলে ফিউচারকে চেঞ্জ করতে চেয়েও না প্লিজ, নাইট মেয়ারগুলো করতে থাকবা, সেগুলো বাদ দাও, এবং তোমার ডিসিশনগুলো আগামীতে যেন ফিউচারে কাজে লাগাতে পারো সেই হিসেবে স্টেপগুলো নিও। দোদাহি কাঁদতে থাকে তার কথায়। সে তখন দোদাহিকে জড়িয়ে ধরে কিস করে এবং এরপর সে দোদাহির কাছ থেকে বিদায় নিয়ে ইনায়াকে খুঁজতে চলে যায়। আর সেই সময় দোদাহির মনে পড়ে যে যখন ইনায়া জিমে হারিয়ে গিয়েছিল তখন সে ফিউচার থেকে এসে তাকে বলেছিল যে প্লিজ ইনায়ার যত্ন নিও। এখন সে বুঝতে পারছে কেন সে মন খারাপ করে বলেছিল ইনায়াকে দেখে রেখো প্লিজ। এরপরে সেখানে দৌড় দিয়ে চলে আসে মিস্টার বক, বলে গুইজু কোথায়, গুইজুকে এখনই আমার দরকার। সে বলে গুইজু তো ইনায়াকে খুঁজতে গেছে, বলে না এখনই এই বিল্ডিংয়ে সেই আগুন লাগবে যেটি এতদিন ধরে আমার ওয়াইফ স্বপ্নে দেখেছে, গুইজুকে খুঁজে বের করো প্লিজ। আর বলে তাড়াতাড়ি করো, বলে তিনি তাড়াতাড়ি সেখান থেকে গিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেন। আর তখন দোদাহি ভাবে ইনায়া কোথায় গেল, ইনায়াকে খুঁজে বের করতে হবে। সেও তখন চলে যায় ইনায়াকে খুঁজতে। আর এদিকে জিহান সেই তেলগুলো মোছার চেষ্টা করছে যে কাপড় দিয়ে, আর তারপর ফু দিয়ে আগুন নিভাতে চায়, কিন্তু কাপড়টি সে ধরে ফেলে দেয় আগুনেরই কাছে। আর একটু পরে দেখে সেখানে দাউ দাউ করে আগুন লেগে উঠেছে। সে আর কিছুতেই আগুন কন্ট্রোল করতে পারে না। এদিকে স্টেজের সবাই দেখে যে আগুন লাগার জন্য ফায়ার অ্যালার্ম বেজে উঠলেও নাচ গান থামেনি। তখন সেখানে সবাই চিৎকার করে নাচ গান থামাতে বলে এবং বক ফ্যামিলির সবাই মিলে সবাইকে বের করে দিতে চায় এবং দোদাহির মা মামাও সেখানে তাদেরকে সাহায্য করতে থাকে। গুইজুকে দেখানো হয় সে যখন দেখে সবাই ফায়ার অ্যালার্ম শুনে দৌড়াচ্ছে তখন তার মনে পড়ে যে দোদাহিকে বাঁচাতে হবে, কারণ দোদাহি তো আগুনকে ভয় পায়। এদিকে স্টেজের দর্শকরা যখন বের হচ্ছিল তখন স্টেজের ফায়ার কার্টেন কিছুতেই নামছিল না। এটি দেখে দোনোহি ডিসিশন নেয় সে ফায়ার কার্টেন নামাবে এবং ঘুরে গিয়ে কার্টেনটি নামিয়ে দেয়। এটি দেখে তো সবাই খুবই অবাক হয়ে যায়। এরপরে দেখানো হয় ইনায়া আর হেইরিম আগুনের ধোঁয়ার মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছে। পরে তারা এমন একটি ঘরে আসে যেখান থেকে আর বের হতে পারে না। হেইরিম বলে আমরা তো এই রুমেই মারা যাব। তখন ইনায়াকে তাকে আশ্বস্ত করে বলে তুমি এখানে ওয়েট করো, আমি নিশ্চয়ই আর একটি পথ খুঁজে বের করব। তখন সে তাকে বসিয়ে রেখে চলে যায় আর ইনায়া ইনায়া বলে দোদাহি ডাকতেই থাকে ইনায়াকে। গুইজু চলে আসে হেইরিমের কাছে সেই দরজাটি ভেঙে। তখন হেইরিমকে দেখতে পেয়ে ইনায়ার কথা জিজ্ঞেস করলে সে জানায় ইনায়া কোন দিকে গিয়েছে। তখন সে হেইরিমকে বলে তুমি এই দিক দিয়ে বের হয়ে যাও। হেইরিম যেতে না চাইলেও জোর করে সে তাকে পাস করিয়ে দেয়। আর তারপর ইনায়াকে দেখানো হয় সে একেবারে ধোঁয়ার মধ্যে আটকা পড়েছে এবং সেখানে তখন দোদাহি তাকে ডাকতে ডাকতে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দোদাহি তাকে পেতে সে একেবারে সেন্সলেস হয়ে পড়ে আর তখন দোদাহি তাকে জড়িয়ে নিয়ে সেখানেই কাঁদতে থাকে, কারণ তারও তো আগুনের অনেক ফোবিয়া। একটু পরে দেখানো হয় একটি কার্ডবোর্ডের বোর্ড তাদের গায়ের উপরে পড়তে যাবে, সেই মুহূর্তে সেটাকে আটকিয়ে রেখেছে গুইজু। গুইজু খেয়াল করে এই ওয়ালটির উপরে একটি ঘড়ি রয়েছে, তার মা যেমনটি বলেছিল যে ওই ওয়ালের উপরে একটি ঘড়ি থাকবে। সে তখন ভাবে যে এখনই সেই সময়, আমাকে বাঁচাতে যেতে হবে তোমাকে। এবং দোদাহিকে বলে দোদাহি এখনই তুমি চলে যাও, তোমার পিছনেই ওই দরজা আছে। দোদাহি যেতে চায় না, কিন্তু সে অনেক জোর করে বলে তোমাকে যেতেই হবে, আমি তোমাকে এখনই বাঁচাতে যাব পাস্টে, আর যেখান থেকে এটি শুরু হয়েছিল, তা না হলে এটি কখনো শেষ হবে না। এরপরে দেখানো হয় ওয়ালটি পুরো ভেঙে পড়ে তার উপরে আর গুইজো চলে গেছে তার পাস্টে যে সে সেই ইনায়ার জন্মের মুহূর্তটি দেখে, তখন তার ওয়াইফ তার কোলে ইনায়াকে দিয়ে অনেক খুশি এবং কথা বলছে। সে তখন সেই রঙিন দরজা খুলে যেতে থাকে আর পুরো রঙিন দরজা যতদূর দৌড়াতে থাকে তার সাথে সাথে পুরো অংশটিও রঙিন হতে থাকে। গুইজো দৌড়াতে দৌড়াতে একবারে দুর্ঘটনার সেই জায়গাতে গিয়ে পৌঁছায় আর দেখে সেই আগের মতো তার কলিগ সেখানে ঢুকতে চাচ্ছে সেই বাসায়।
তারপর সেই কলিগকে সে নাম ধরে রাখলে কলিগ তার দিকে তাকায়, কারণ এবার তার কলিগ তাকে দেখতে পাচ্ছে, সবকিছুই রঙিন ছিল। কলিগ তাকে মাথা নাড়িয়ে সেই বাসার মধ্যে ঢোকে, আর সে তখন কাঁদতে থাকে, কারণ সে জানে কলিগ মারা যাবে, এবং তখনই বিল্ডিংটি সেখানে ভেঙে পড়ে আর কলিগ মারা যায়। গুইজু এরপর এক মুহূর্ত আর দেরি না করে দুদাহিকে বাঁচানোর জন্য সেইখানে এক পাশে চলে যায় এবং সেখান থেকে অক্সিজেন আর কুঠার নিয়ে দৌড়াতে থাকে। এরপরে কাচের একটি দরজা ভেঙে দৌড়াতে থাকে পাঁচতলার সেই স্টোর রুমের দিকে, আর চারিদিকে তখন অনেক আগুন। অবশেষে দেখতে পায় দুদাহিকে, এবং দুদাহিকে রেস্কিউ করার জন্য সে সেখানে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে আস্তে আস্তে যেদিকে আগুন কম সেদিকে যেতে থাকে। এরপরে সে একটি জানালা খুলে দেখতে পায় যে নিচে বাতাস দিয়ে একটি বেলুন ফুলানো হয়েছে। সে তখন সেই জানালা দিয়েই তাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে দুদাহিকে বলে, এখন তোমাকে যেতে হবে। দুদাহি বলে, আমি একা যাব? সে বলে, না, আমিও তোমার সঙ্গে যাব, কোনো ভয় নেই, এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো, কখনো একা ভাববে না। আর যে সময়গুলোতে নিজেকে একা ভেবেছ সেই সময়ই আমি তোমার সঙ্গে ছিলাম। তারপর সেই মুহূর্তগুলো দেখানো হয় গুইজো যে সময়গুলোতে তার পাশে ছিল। এরপর গুইজো তাকে বলে, খুব শীঘ্রই তোমার সাথে আমার আবারও দেখা হবে এবং অনেকের সঙ্গে তোমার মিট হবে, তখন তুমি আবার বুঝতে পারবে আমি কেন এগুলো বলছিলাম। গুইজো তখন তো তার দুই হাত ধরে এবং তার হাত থেকে আংটি খুলে তার হাতে পরিয়ে দেয় এবং বলে, এখন তুমি রেডি তো চলে যাওয়ার জন্য? এরপর সে দুই হাত ধরে তাকে জানালা দিয়ে উপরে উঠিয়ে দেয়। আর সে যখন নিচে পড়তে যাচ্ছিল, পড়তে পড়তেই দেখতে পায় যে গুইজু যেখানে দাঁড়িয়েছিল সেই বাসাটি পুরো একেবারে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। প্রেজেন্টে আমাদেরকে দেখানো হয় দুদাহি কাঁধে করে নিয়ে যাচ্ছে ইনাকে, এবং সেখানে কোথাও কিছু দেখতে না পেয়ে সে বলে যে নিশ্চয়ই আগামীকাল আছে, আমি সেই টুমোরোতে পৌঁছাবো। তারপর সে একটু আলো দেখতে পেয়ে সেই দিকে দৌড় মারে। সিন কাট করে জিহানকে দেখানো হয় তাকে জেলখানার মধ্যে ঢুকানো হচ্ছে। স্কুলে আগুন দেওয়াতে তাকে হাতে নাতে ধরে পরবর্তীতে পুলিশ তাকে জেলে দেয় এবং তাকে জেলখানাতে থাকতে হয়। এরপরে সেই স্কুলের আগুনের দিবস উদযাপন উপলক্ষে সবাই সেই মেমোরিয়ালের দিনে উপস্থিত হয়, এবং সেখানে সবাই ঠিক ছিল, শুধুমাত্র একজন ব্যক্তি, সে হচ্ছে গুইজো, সেই নিখোঁজ ছিল। তার বাবা মা বোন সবাই সে তার মেমোরিয়ালের দিনে সেখানে ফুল নিয়ে আসে। এরপরে সিন কাট করে দেখানো হয় দুদাহির রুমে একটি ছোট বাচ্চার ছবি, তাদের ছবির পাশে, আর সেখানে একটি বল ছুটে চলে যায় তার পায়ের কাছে, আর সে তখন বলটি নিয়ে চলে আসে একটি বাচ্চার কাছে, বলে, বক নুরি, তুমি বল খেলছো? বল এদিক ওদিক চলে যাচ্ছে, এখন তুমি আমাকে 100 কিস দেবে, কারণ আমি তোমার বলটিকে নিয়ে এসেছি। আর বাচ্চাটি তখন দৌড়াতে থাকে, সেই দৌড়াতে দৌড়াতে বাচ্চাকে ধরে ফেলে, আর বোঝা যায় যে এই বাচ্চাটি তার এবং বক গুইজির। সিন কাট করে আবার গ্রেসকে দেখানো হয় সে জিম পরিষ্কার করছে আর দেখছে যে সেখান থেকে দোনোই উড়ে নিচে নামছে, অর্থাৎ আবারও দোনোই কাউকে বাঁচাচ্ছে। একটু পরে দেখে দোনোই একজনকে নিয়ে উঠতে উঠতে আসছে, সে বুঝতে পারে না কাকে আবার দোনোই বাঁচালো। দোনোই নেমে আসতেই দেখে আর কেউই নয়, তার আঙ্কেলকে। সে বলে তার আঙ্কেল কেন সুইসাইড করতে গেছিল, বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে। আর দোনোইকে বলে, তুমি আমাকে একটা রাইড দাও না প্লিজ। দোনোই বলে, তুমি কি আমাকে রোলার কোস্টার পেয়েছো যে তোমাকে নিয়ে উঠবো? বলে চলে যেতে চাইলে গ্রেস বলে, আচ্ছা শোনো, দুদাহির ছেলে নুরি এখনো কি কোনো সুপার পাওয়ার পেয়েছে? সে বলে না। বলে, আমি উইশ করছি সে যেন টাকাকে দ্বিগুণ করার সুপার পাওয়ার পায়, সে যেন 500 গুণকে 500 বিলিয়ন উন করতে পারে, তাহলে খুব ভালো হবে। ধনুই সে তাকে গুঁতো দিয়ে বলে, আমি জানতাম তুমি এরকমটাই চাইবে, শুধু টাকা টাকায়। এরপরে আমাদেরকে প্যালেস সোনাতে দেখানো হয় সেখানে চলে গেছে মিস বক, এবং উনি প্যালেস সোনার সেবা নিয়ে যখন দুদাহির মায়ের কাছে যায়, দুদাহির মা বলে, আপনি কি আবার কোনো ভালো স্বপ্ন দেখেছেন নাকি, আমাকে তাহলে একটু ক্লু দিয়ে দিয়েন। তার মা একটু মুচকি হেসে বলে, না তেমন কিছু নয়, তবে একটি স্বপ্ন দেখেছি আমার বাসায় একজন গেস্ট আসছে। সিন কাট করে ইনার স্কুলে দেখানো হয় তাকে তার ফ্রেন্ডরা ডাকছে, ইনা তোমাকে ছাড়া কিন্তু আমরা লাঞ্চ করবো না, তাড়াতাড়ি চলে আসো। এরপরে ইনা বের হয়ে আসে, কিন্তু তার ফেসটি দেখানো হয় না, তবে সে বড় হয়েছে এটা বোঝানো হয়। বান্ধবীদের সাথে সে লাঞ্চ করতে যায়। মিস বক প্যালেস সোনা থেকে ফেরত আসলে তাকে গ্রিটিংস করে দুদাহি, এবং তারপরে মিস্টার বক কি রান্না করছে তাকে জানালে মিস বক বলে, আমি কিছু নিয়ে এসেছি। দেখানো হয় যে দুদাহির আর আগুনের চুলাতে কোনো ভয় নেই, সে আগুনের চুলা নিজে নিজেই বন্ধ করতে পারছে। এসে শাশুড়ির হাত থেকে ব্যাগটি নিলে মিস বক বলেন যে আমি সিউইড স্যুপ নিয়ে এসেছি, বিশেষ একজন গেস্ট আসবে তাই। শুনে উদাস হয়ে যায় দুদাহি, কারণ সিউইড স্যুপ খুবই পছন্দ ছিল বক গুইজুর। দুদাহি দেখানো হয় বেডরুমে সে বসে বসে কাপড়গুলো গুছিয়ে রাখছে, তখন বক নুরি সেখানে এসে বল নিয়ে এসে মায়ের কোলে বসে বলে, দেখো আমি বলটি পেয়েছি, আমি ইয়েস্টারডে থেকে বলটি এনেছি। তার মা বলে, ইয়েস্টারডে থেকে এনেছো নাকি, তুমি কি পাস্ট থেকে কোনো কিছু আনতে পারো নুরি?
নুরি বলে পাস্ট কি মম? সে বলে পাস্ট নয়, এই যে তুমি গতকালকে থেকে এনেছো, তুমি গতকালকে অনেক আগে থেকে আনতে পারবে, এই ধরো 5 বছর। তখন সে বলে 5 বছর কি মা? বলে গতকালকে। তার মা হেসে ফেলে, বলে না, ঠিক 13 বছর আগে। বলে কি আনবো দেখাও তো। তখন সে ছবিটি এনে দেখিয়ে বলে এই মানুষটিকে যাকে আমি হারিয়েছি 18 বছর আগে। তখন বকনুরি বলে ও ড্যাডি। এরপরে সে বল নিয়ে খেলতে থাকে। তখন সে আর কিছুই বুঝতে পারে না এবং দোদাহিও বোঝে ছোট বাচ্চা হয়তোবা এমনিতেই বলেছে, বল কোথাও পেয়েছে বলেছে গতকালকে থেকে এনেছে। সে যখন বল নিয়ে খেলে তখন দোদাহি আবারও সেই ছবিটা পুনরায় সেই আগের জায়গায় রেখে দেয় আর বকনুরিকে বলে তুমি একটু থাকো, আমি এই কাপড়গুলোকে রেখে আসছি। কাপড় নিয়ে উঠে যেতে দোদাহির মনে হতে থাকে তার পিছনে ঠিক কে যেন দাঁড়িয়ে আছে। সে তখন আস্তে আস্তে পিছন ফিরে পাশ ফিরে দেখে আর কেউই নয়, বকগুইজি দাঁড়িয়ে আছে তার ছেলে বকনুরির হাত ধরে। অর্থাৎ বকনুরি পাস্ট থেকে তার বাবাকে নিয়ে এসেছে তার সুপার পাওয়ার বলে। সে তখন দুই চোখে বিশ্বাস করতে পারে না যে বকগুইজি তার সামনে দাঁড়িয়ে আছে। সে তখন হেসে অদ্ভুতভাবে বলে ওয়েলকাম ব্যাক। বকগুইজু হাসতে হাসতে তার ছেলের দিকে তাকায় আর একবার দোদাহির দিকে তাকায় এবং এই দৃশ্যের মধ্যে দিয়ে পর্ব 12 অর্থাৎ এই নাটকের সব শেষ পর্ব প্রচারিত করা হয়। যদি আপনাদের কাছে নাটকটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভালো ভালো নাটক পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ড্রামা বা মুভি নিয়ে আসবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি নাটকটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আমরা এই নাটকটির সব পর্ব একসঙ্গে আপলোড করে দেব আপনাদেরই জন্য। সব মিলিয়ে নাটকটি কেমন লেগেছে কমেন্টস করে জানালে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই খুশি হব। ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।